হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। তো চলো আজকে আমি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি বাড়িতে বিরিয়ানি। তো বাড়িতে বিরিয়ানি বানানোর জন্য যেটা সবার আগে দরকার, চিকেনের ম্যারিনেশন। আর তার জন্য আমি মশলাটা দেখিয়ে দিয়েছি: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। তো এবার ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিয়ে আমি অনেকক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপরে চিকেনটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো ম্যারিনেশনের জন্য যে যে জিনিসগুলো লাগবে, সবার আগে নুনটা লাগছে, কারণ ভালোভাবে নুনটা না লাগলে মাংসটা খেতেও বাজে লাগবে। তো নুন দিয়ে দিলাম আমি ভালোভাবে, পরিমাণ মতো। এখানে রয়েছে 1 কিলো মাংস। আর বিরিয়ানির জন্য একটু বড় বড় মাংসের পিসগুলো করে নিতে হবে। খুব ছোট ছোট মাংসের পিস বিরিয়ানির মধ্যে মানায় না, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো, কারণ দোকানে গেলে দেখতেই পাও বেশ বড় বড় চিকেনের পিসগুলো দেয়। তো এরপরে হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কিছুটা মশলা এখন মাখিয়ে নেব, আর কিছুটা রেখে দেব, কষানোর সময় দেব। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম সামান্য আদা বাটা। তারপরে টক দই। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অর্ধেক লেবুর রস, চাইলে ভিনিগারও দেওয়া যেতে পারে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং সবশেষে দিয়ে দেব এভারেস্টের বিরিয়ানি মশলা। ভালোভাবে হাতের সাহায্যে মাংসটাকে মাখিয়ে নেব সমস্ত মশলাগুলোর সাথে। অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব যাতে ভালোভাবে পুরো মাখানো হয়ে যায়। যেহেতু মাংসের পিসগুলো অনেকটাই বড় বড় আছে, তাই ভালো করে না মাখালে মাংসগুলোর মধ্যে ভেতরে মশলাটাও ঢুকবে না, তখন খেতে বাজে লাগবে, তাই না? এরপর ঢাকনা চাপা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে সেকেন্ড ধাপ হলো চাল, মানে ভাতটা। তো ভাত করার জন্য আমি চালটাকে এখানে ধুয়ে নিয়ে এদিকে আধ ঘন্টার জন্য চালটা ভিজতে দিয়ে দেব। এদিকে চালটা ভেজানোর জন্য রেখে দিয়েছি। এদিকে অন্য কাজগুলো বাকিগুলো করে নেব। যেমন আলুটা আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। সেদ্ধ করার প্রয়োজন নেই, আলুটা আগে ভালোভাবে ভেজে নিচ্ছি, তাই একটু ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নিলেই আলুটা নরম হয়ে যাবে। একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আলুগুলোকে। এমনি নর্মাল মাংস রান্নার সময় যেভাবে আলু কাটা হয় তার থেকে অনেকটাই বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে একটা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে করে নেব বেরেস্তা। এর জন্য কুচানো পেঁয়াজকে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে। সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি, কারণ কালারটাও ভালোভাবে চলে আসবে। এদিকে দোকান থেকে আমি গোটা কিছু বিরিয়ানি মশলা কিনে নিয়েছি। দোকানে বললেই ওগুলো দিয়ে দেবে। তার সাথে গোলাপের পাপড়িও থাকে, শুকনো গোলাপের পাপড়ি আর যা যা থাকে মোটামুটি দোকানে ওগুলো দিয়ে দেয় বললে। তো সেই মশলাগুলোকে আমি শুকনো কড়াতে একটু নেড়ে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তার সাথে বিরিয়ানি, মানে একটা দারুণ কম্বিনেশান, তাই না? তো এদিকে আমার বেরেস্তাটা হয়ে গেছে রেডি। আর এদিকে যে বিরিয়ানির মশলাটা, গোটা মশলাগুলো কড়াইতে নেড়ে রেখেছিলাম, ওগুলো আমি এভাবে পেস্ট করে নিচ্ছি মিক্সির মধ্যে। দেখো, বিরিয়ানির একটা সুন্দর মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি এদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাংসটা। এবার মাংসটা কষিয়ে নেব। তার জন্যে গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি। চালটাও অনেকক্ষণ হয়ে গেছে ভেজানো। এবার জলটা হাঁড়িতে অর্ধেক জল দিয়ে ভালোভাবে জলটা ফোটানোর পরে, মানে টকবক করে ফুটে উঠবে, তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ মতো নুন দিয়ে ভালোভাবে এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, ভাতটাও যাতে ফুটে যায়। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম, একটা বড় সাইজের গোটা টমেটো, ওটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। সামান্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যতক্ষণ টাইম নিয়ে হয় ততক্ষণই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মাংসটা টেস্ট হবে। তাই আমি একটু হাতে সময় নিয়েই বেশিক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিই। খুব তাড়াহুড়ো করে মশলা কষানো হলে কিন্তু সেই মাংসের মধ্যে টেস্টটা চলে যায়। সে মাংস কেন, অন্য যে কোনো রান্নাতে এটা হয়ে থাকে, যে তাড়াহুড়ো করে যেটা হয় সেটা কিন্তু খুব একটা খেতে ভালো হয় না। এরপরে ম্যারিনেশন করা মাংসটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার মাংসটা কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে একেবারে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে টক দই আছে, তাই আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। সেটা তোমরা রান্না করার সময় কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, 90% হয়ে গেছে, বাকি 10%-এর জন্য রেখে দিলাম। আমি এবার এটাকে ছেঁকে নেব আস্তে আস্তে। একটা ছান্তার সাহায্যে আমি ভাতটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ভাতটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি একটু ফ্যান চালিয়ে এটাকে একটা ছোটো ঢাকনা চাপা দিয়ে ভাতটাকে শুকনো করার জন্য রেখে দিয়েছি, যাতে ভাতের মধ্যে যদি নিচে একটু অবশিষ্ট জলও রয়ে যায় ওটা টেনে নেবে পাখার বাতাসে। এদিকে মাংসটাও কিন্তু ঢাকনা চাপা দিয়ে অনেকটাই কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। মাংসটা কিন্তু এখনও হয়নি, সামান্য সেইমাত্র জল বেরিয়েছে, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। না হলে অত বড় বড় সাইজের আলুগুলো সেদ্ধ হবে না, সেদ্ধ হতে সময় লাগবে। তাই মাংসটা দেওয়ার পরেই কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে। এদিকে আমি অন্য কড়াইতে একটুখানি করে নিচ্ছি, একটু চিকেন বেশি হয়েছিল তাই আমি একটুখানি করে নিচ্ছি চিকেন চাপ। এটাও আমি আমার ছেলের আবদারে করছি, আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে, তাই ছেলের আবদারে একটু চিকেন চাপ বানিয়ে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু যে ম্যারিনেশন করে রেখেছিলাম একসাথে, সেই একই মাংস। এরপরে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। সেই ম্যারিনেশন করা মাংস থেকেই আমি সামান্য কিছুটা মাংস সরিয়ে রেখেছিলাম। এরপরে আদা রসুন বাটা দিয়ে কষানো হয়ে গেলে আমি সামান্য জিরে গুঁড়ো আর টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার। এরপর আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কাজু পোস্ত আর চারমগজ দানার পেস্ট দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নিয়ে যে মাংসটা রেখেছিলাম আলাদা করে ম্যারিনেশন করা, ওই একইভাবে মাংস ম্যারিনেশন করা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার এর সাথে কষিয়ে নেব। এটাও লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুবই সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু গ্রেভি হবে, চিকেন চাপ একটু গ্রেভি থাকবে, তাই আমি এর মধ্যে সামান্য জল দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি।
এদিকে চিকেনটা যে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ওটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, সবগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, এমনকি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, ওর মধ্যে আমি একটু ঘি গরম করে আর গোটা গরম মশলা যেমন দারচিনি, তেজপাতা আর লবঙ্গ একটু ভালোভাবে ঘিয়ের মধ্যে গরম করে ভেজে একটা অন্য বাটিতে তুলে রেখে দিয়েছি। দিয়ে হাঁড়িটার পুরো ভেতরটা একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি ঘিয়ের প্রলেপ দিয়ে হাতের সাহায্যে ঘিয়ের প্রলেপ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি আস্তে আস্তে বিরিয়ানির লেয়ারটা তৈরি করব, যেহেতু এটাকে এবার আমাকে দমে বসাতে হবে। তো তার জন্যে আমি সবার প্রথমে ভাত দিয়ে দিয়েছি, এর ওপরে কিছুটা মাংস, আলু আর মাংসের গ্রেভি দিয়ে ছড়িয়ে নেব। মাংসটা দেখেই আমার এখনই খেতে ইচ্ছা করছে। তোমাদের কার কার এইটা দেখে খেতে ইচ্ছা করছে বা ভালো লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর একবার হলেও বাড়িতে এভাবে সহজ উপায়ে চেষ্টা করে দেখবে। এরপরে যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার আমি ওর উপরে একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি গরম দুধের মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল ওপর থেকে ছড়িয়ে নেব অল্প অল্প করে। এটা গোলাপ জল, দোকানে বললেই ছোট ছোট কিনতে পাওয়া যায়, অসুবিধে নেই। এরপর দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানির মশলা, কেনা মশলাটাও দিচ্ছি, আবার ঘরে যে মশলাটা তৈরি করেছি ওটাও দেব। ঘরে তৈরি করা মশলাটা অল্প করে দিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে সামান্য গরম মশলা আবার ছড়িয়ে দিচ্ছি। আবারও ভাত দিয়ে আবারও একটা লেয়ার ভাতের তৈরি করে নিচ্ছি। মানে আমি এভাবেই বানিয়ে থাকি বিরিয়ানি, আর বাড়িতে অনেকজনের বিরিয়ানি বানাতে গেলে এভাবেই একটা বড় হাঁড়ি বা বড় কড়াতে কোনো বড় জায়গার মধ্যেই করতে হয় আমাকে। তাই আমি সেটাই ট্রাই করে দেখাচ্ছি সবাইকে, যেহেতু আমার বাড়িতে অনেকজনই আছে, তাই একটা বড় হাঁড়ির মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে করে দেখাচ্ছি। যাদের বাড়িতে অল্প লোকজন তারা ছোট ছোট জায়গার মধ্যেও করতে পারো, কোনো অসুবিধে নেই। যাদের বাড়িতে যেমন জায়গা আছে তারা সেরকম জায়গাতেই করে নেবে। এরপরে আবারও ভাতের লেয়ার দিয়ে তার উপরে মাংসের লেয়ার দিয়ে দিচ্ছি। ওটা দেওয়ার সময় মনে হচ্ছিল আর দেবো না, এবার বাকিটা আমি খেয়ে নিই বসে বসে। এরপর যে শেষে অবশিষ্ট ভাতটুকু ছিল সেইটা দিয়ে আমি মাংসের ওপরে আবার দিয়ে দিচ্ছি। শেষ ভাতটুকু দিয়ে আমি এবার বাকিটা করে নেব। বাকি যে দুধটুকু রয়েছে কেশর ভেজানো সেইটুকুও আমি দিয়ে দিলাম এর মধ্যে।
বাকি বেরেস্তাটুকুও সবটুকু দিয়ে দিলাম, কারণ এটাই হচ্ছে শেষ লেয়ার। এরপর দুটো ডিম দিয়ে দিলাম, কারণ ডিম ছাড়া বিরিয়ানিটা দেখতে একটা অসম্পূর্ণ ভাব লাগে। এরপরে গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি, তারপরে কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি। এরপর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর এভারেস্টের বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। এরপরে বাড়িতে যে আমি মশলাটা তৈরি করেছি সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে। যেহেতু অনেকগুলোই লেয়ার আছে আর ভাতটাও অনেকটা বেশি, সেহেতু মশলাগুলো কিন্তু একটু সামান্য বেশি পরিমাণেই দিতে হবে, নাহলে বিরিয়ানির যে আসল সেন্ট সেই সেন্টটা কিন্তু হবে না। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আতর, মিঠা আতর। এটা দোকানে কিনতে পাওয়া যায়, দোকানে বললেই মিঠা আতর ওরা দিয়ে দেবে বিরিয়ানির জন্যে। খুবই অল্প পরিমাণে দিচ্ছি মিঠা আতর। এরপরে মাংস দিয়ে উপর থেকে মাংস ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। যে আতরটুকু বেশি হয়েছিল আমার কিচেনে রেখেছি, এখনও পর্যন্ত মনে হয় যে এখনও পর্যন্ত বিরিয়ানির সেন্ট পাচ্ছি। যতদিন থাকবো ওটা ততদিন আমি বিরিয়ানির সেন্ট পেয়ে যাব। তো যাই হোক, মাংসটা ভালোভাবে ওপর থেকে আবার দিয়ে দিলাম পুরোটাই। এরপরে ওপর থেকে দুটো তেজপাতা আর বাটিতে যে একটু গরম করা ঘি ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর আমি হাঁড়িটাকে নিয়ে গিয়ে দমে বসাতে দেব। হাঁড়ির মুখটা ভালোভাবে ঢাকনা দিয়ে চেপে নিয়েছি একদম, নিয়ে একটা ননস্টিকের তাওয়া গরম করতে দিয়েছি, দিয়ে ওর ওপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার বিরিয়ানিটা কিন্তু দমে বসিয়েছিলাম আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য উপরে দিয়ে আমার পুরো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, যেহেতু আমার চ্যানেলটা নতুন। আর তোমরা সবাই ভালো থেকো, আমার নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো। আর এদিকে আমার চিকেন চাপটাও রেডি হয়ে গেছে, কেমন হয়েছে সেটাও জানিও। আর তোমরা বাড়িতে ট্রাই করো। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। টাটা।